শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান নামেই পরিচিত। তার কাছে আছে আলাদিনের চিরাগ, যে চিরাগ থেকে দৈত্য বেরিয়ে রাতারাতি বাংলাদেশকে পাল্টে দেওয়ার কথা ছিল। কথিত ১৬ বছরের দুঃশাসনে থাকা বাংলাদেশটা এমনভাবে পাল্টে যাওয়ার কথা ছিল যাতে সবাই সেই গানটি গেয়ে উঠত, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। কিন্তু গত ১ বছরে অধ্যাপক ইউনূসের সেই চিরাগ থেকে খারাপ দৈত্যই শুধু বেরিয়ে এসেছে। মব সন্ত্রাসে, চাঁদাবাজিতে, পানিতে ভাসমান লাশ উদ্ধারে বহু রেকর্ড এরই মধ্যে অধ্যাপক ইউনূসের সরকার করে ফেলেছে। ডক্টর ইউনূসের আমলের দুঃসংবাদের বন্যার স্রোত এত তীব্র যে বঙ্গোপসাগরের ঢেউ মাঝে মাঝে তাতে হার মানে। এবার এমন কিছু ঘটেছে যা গত ১৫ বছর কেন প্রায় ২-৩ দশকেও ঘটেনি। ইপিআই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বুকে বাংলাদেশ যেখানে ছিল রোল মডেল, সেখানে কয়েক মাস ধরে টিকা বঞ্চিত হচ্ছে লাখ লাখ শিশু। ছাড়ের দাবিতে রাস্তা অবরোধ করে নিয়মিত কৃষক বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে ফিরেছে প্রায় ২ দশক পর। অন্তর্বর্তী সরকারের পিআর টিম অর্থনীতির আকাশচুম্বী সাফল্যের প্রচার করতে যখন ব্যস্ত, তখন অনিশ্চয়তায় পড়েছে শিশু ও কৃষকের ভবিষ্যৎ। একদিকে রাজনৈতিক চরম অনিশ্চয়তা, অন্যদিকে সরকার নিয়মিত কার্যক্রমেও লেজে গোবরে অবস্থায় ডুবতে চলেছে দেশ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এক সময় টিভি বিজ্ঞাপন দেখতে দেখতে স্লোগানগুলো মুখস্থই হয়ে গিয়েছিল। বলা হতো, আপনার শিশুকে টিকা দিন, রোগমুক্ত জীবন দিন, কিংবা সুস্থ শিশু চাইলে ঘরে টিকা দেবেন খেয়াল করে। শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বের জন্য অনন্য উদাহরণ তৈরি করেছিল। প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে শিশুদের জীবন বাঁচাতে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই পরিচালিত হয়। ১৯৭৯ সালের ৭ই এপ্রিল বাংলাদেশ এই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। ১ বছরের কম বয়সী শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, হাম, পোলিও, মাইটিসের টিকা দেওয়া শুরু হয় প্রথম পর্যায়ে। একই সঙ্গে মা ও নবজাতককে দেওয়া হতো ধনুষ্টঙ্কারের টিকাও। ২০০৩ সালে হেপাটাইটিস বি, ২০০৯ সালে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি প্রতিরোধে এইচআইভি এবং ২০১২ সালে রুবেলা টিকা যুক্ত হয় এই কার্যক্রমে। ২০১৫ সালে নিউমোনিয়া ও মেনিনজাইটিস রোগের জন্য পিসিবি, পোলিও রোগের আইপিভি টিকা, হাম এবং রুবেলার এমআর দ্বিতীয় ডোজ টিকা এবং ২০১৭ সালের ২রা অক্টোবর পোলিও রোগের এফআইপিবি টিকা দেয়া শুরু হয়। দর্শক, বিগত আওয়ামী লীগ সরকার অনেক সমালোচনা আছে, এটি সত্যি, কিন্তু শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে সাফল্যের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাফল্য ঈর্ষণীয়। দৈনিক প্রথম আলো কার্যালয়ে ২০১৪ সালে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির কর্মকর্তা জয়ত লিয়ানাগে তখন বলেছিলেন, রাজনৈতিক সদিচ্ছার কারণে এখানে টিকাদান কর্মসূচি সফল হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেল। বিবিসি বাংলায় ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জন্মের পর কিংবা শিশু বয়সে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরণ একসময় বাংলাদেশের শিশুদের জন্য ছিল নিয়মিত ঘটনা, কিন্তু এখন আর সে দৃশ্য দেখা যায় না। বরং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে অনেক সংক্রামক রোগী এখন বিলুপ্তির পথে। কার্যক্রম শুরু হওয়ার প্রায় ৪.৫ দশকের মধ্যে বাংলাদেশ টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে অভূতপূর্ব সাফল্য অর্জন করে। ১৯৮৪ সালে যেখানে টিকাদানের হার ছিল মাত্র ২% নিচে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে টিকাদান কর্মসূচি সর্বোচ্চ সাফল্য পেয়েছিল। এজন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি স্বীকৃতিও পাওয়া গেছে। বাংলাদেশের সবশেষ পোলিও ভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয় ২০০৬ সালে। ২০১৪ সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয় বাংলাদেশকে। ২০১৮ সালে রুবেলা নিয়ন্ত্রণের লক্ষ্য ও অর্জন করে সরকার। ইপিআই এর অসাধারণ সাফল্যের জন্য ২০০৯ ও ২০১২ সালে গ্যাভি সেরা পারফরমেন্স পুরস্কার পায় বাংলাদেশ। তবে ডক্টর ইউনূস সরকারের রিসেট বাটনে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছে। কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জেলায় নবজাতকের টিকার জন্য চলছে হাহাকার। বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কয়েক মাস ধরে ইপিআই টিকার ঘাটতির কথা উঠে এসেছে। বরাবরের মতো ডক্টর ইউনূসের প্রশাসন কোনো দায় স্বীকার করতে রাজি নন।
যদিও টিকার জন্য মাঠে চলছে হাহাকার। নবজাতকের 1 বছর পূর্ণ হওয়ার আগেই অনেকগুলো টিকা দেওয়া শুরু করার কথা। তবে শিশুদের নিয়ে মাসের পর মাস স্বাস্থ্যকেন্দ্রে ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার বাবা মা। দৈনিক কালের কণ্ঠে গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তত 30 জেলায় টিকার সংকট তৈরি হয়েছে। এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সরকারি হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শিশুদের অভিভাবকেরা। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে না পারায় বাড়ছে উদ্বেগ। অন্যদিকে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, টিকার সংকটের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও স্বাস্থ্য কর্মকর্তারা অন ক্যামেরা কথা বলতে রাজি হচ্ছেন না। চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নূর আলম দিন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের স্বল্পতা স্বীকার করেছেন। তার দাবি, মাসখানেক ধরে এ অবস্থা চলছে। তিনি দাবি করেন 1 থেকে 1.5 বছর ধরে চলছে এমন অবস্থা। অন্যদিকে ইপিআই ভ্যাকসিনের আওতায় থাকা 4টি টিকা স্টক আউট বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম। জানান, ভ্যাকসিন চেয়ে অধিদপ্তরে জোরালোভাবে চিঠি লেখা হয়েছে। দর্শক, জীবন রক্ষাকারী শিশুদের টিকা সংকটের কারণ নিয়ে লুকোচুরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। এমনকি যানবাহনের তেলের খরচের জটিলতায় দেশের বিভিন্ন জায়গায় টিকা পাঠাতে সমস্যা হচ্ছে, এমন অদ্ভুত কথাও শোনা গেছে প্রকল্প পরিচালকের কণ্ঠে। বিবিসি বাংলাকে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর AFM শাহাবুদ্দিন জানান, তেলের খরচ ও ভ্যাকসিনের গাড়ি বারবার পাঠানোর অনুমতি নেই, ফলে সবগুলো টিকা একসঙ্গে পাঠানোর কারণে কিছুটা দেরি হতে পারে। তার এই দাবি সত্যি হলে এ সমস্যা কেন গত 1 বছরে তৈরি হলো তার কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান করছেন অন্য দাবি। তার দাবি, আগে টিকাগুলো অনুদান হিসেবে বিনামূল্যে পেত বাংলাদেশ সরকার, এখন তার টেন্ডারের মাধ্যমে কিনে আনতে হচ্ছে, সে কারণেই বজায় থাকছে না ধারাবাহিকতা। দর্শক, মইনুল হাসানের এই দাবির সত্যতা রয়েছে। 2023 সাল পর্যন্ত ইউএনএপির অর্থায়নে বিনামূল্যে বাংলাদেশের টিকা সরবরাহের নির্ধারিত মেয়াদ শেষ হয়। তবে আওয়ামী লীগ সরকার তড়িৎ উদ্যোগ নিয়ে এর মেয়াদ আর1 বছর বাড়িয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর বিষয়টি এগিয়ে নিতে সরকারের তৎপরতা থেমে যায়, ফলে বড় ধরনের সংকটের মুখে পড়ছে দেশ। টাকা খরচ করেও নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে জীবন সংশয়ের মুখে পড়ছে লাখ লাখ শিশু। বাংলাদেশ শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অদূরদর্শিতায় নতুন করে বাড়ছে ঝুঁকি। সেই সঙ্গে পোলিওর মতো যেসব রোগ নির্মূল হয়েছিল সেগুলো ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। শিশুদের টিকার তীব্র সংকটের মতোই পুরানো আরেক বিপদ নতুন করে ফিরে এসেছে রিসেট বাটনে। সাম্প্রতিক সময়ে সারের দাম বাড়ার পাশাপাশি মজুদ সংকটও তীব্র হয়েছে। প্রায় সারের দাবিতে কৃষক বিক্ষোভের খবর আসছে সংবাদ মাধ্যমে। কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে 14 সেপ্টেম্বর সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। কৃষকেরা জানান, এলাকায় তীব্র সার সংকট দেখা দিয়েছে, ফলে রোপা আমন আবাদ ঝুঁকিতে পড়েছে। আর সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। তাদের অভিযোগ, ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘরে শূন্য হাতে ফিরতে হচ্ছে, অথবা চড়া দামে কিনতে হচ্ছে সার। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছ থেকে সার নিয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। কেউ বলছেন সার পাচ্ছেন না, আবার কারো অভিযোগ নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। কৃষকের এমন নাভিশ্বাস অবস্থার মধ্যে উল্টো সারের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার। পেট্রোবাংলা 10 আগস্ট সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে একই প্রস্তাব আলাদাভাবে দেয় 6টি গ্যাস বিতরণ কোম্পানি। এমন অবস্থায় সার কারখানায় গ্যাসের দাম 150% বাড়ানোর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী 6 অক্টোবর এই শুনানির পর সারের দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে শুনানিতে অংশ না নেয় ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। দর্শক, সার সংকট এবং দাম নিয়ে কৃষকের ক্ষোভ গত 2 দশকে খুব কমই শোনা গেছে।
তবে 90-এর দশকের মাঝামাঝিতে সারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক কৃষক বিক্ষোভ হয়েছিল। 1995 সালের 15ই মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকের উপর আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলায় প্রাণ হারান 18 জন কৃষক। প্রশ্ন হলো, প্রায় 3 দশক আগে সেই বাংলাদেশ কি আবার ফিরে আসছে রিসেট বাটনে? নবজাতকের টিকা থেকে শুরু করে চাষাবাদের মূল উপকরণ সারের জন্য হাহাকার কোন নতুন বাংলাদেশের ছবি উপহার দিচ্ছে? সেই সঙ্গে লাখ লাখ নতুন বেকার, 20 লাখ মানুষের অতি দরিদ্র হওয়ার মধ্য দিয়ে কোন ম্যাজিক্যাল দেশ হাজির করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? শেখ হাসিনার সরকারের সমালোচনা করেন যে অধ্যাপক, তার সরকারের কাছ থেকে হাসিনার আমলের ভালো কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশাই তো দেশের মানুষ করেছিল। গত 1 বছরে তার একটি নমুনাকে অন্তর্বর্তী সরকার রাখতে পেরেছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।